গিয়েছিলাম নদ্দা, ওইখান থেকে একদম মেহমান সহকারে সবাইকে নিয়ে চলে আসলাম, মানে বাড়ি শুদ্ধ যা ছিল সব একদম ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি সবাইকে নিজের বাসায়, মানে আনন্দ করার জন্য। যেহেতু অনেকদিন পর আম্মু এসেছে, তো ভাবলাম সবাই মিলে একসাথে একটু এনজয় করা যাক। তো ওইখানে গিয়ে সবাইকে বললাম সবাই তৈরি হয়ে না, একসাথে এখন আমাদের বাসায় যাব। তার আগে আমার অবশ্যই ব্রুটা প্লাক করা দরকার ছিল, যার জন্য আমি পার্লারে চলে গিয়েছিলাম ব্রুটা প্লাক করতে। আর সেখান থেকে একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে। আর এই তো আমি ঠুং করে আমার বাসায় চলে আসলাম। আর এখানে সকালের নাস্তা তৈরি হচ্ছিল, আর দুপুরের রান্নার জন্য এখানে মাংস রাখা হয়েছিল, আর আদা রসুন পেঁয়াজ মরিচ চাই লাগে সব এখানে রাখা হয়েছিল। নানু সকালের জন্য নাস্তা তৈরি করছিল, আর আমি সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি সবকিছু তৈরি করে এখানে ইলিশ মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছ আমার বাসায় অনেক বেশি চলে, এটা সবাই জানে। আর এখানে আমার আম্মু আর আন্টি বসেছিল নাস্তা করার জন্য, অসহায় পাপীদের মতো। দেখুন এক একজন হাংরি পাপি সবাই বসে আছে নাস্তা করার জন্য। আমি জিজ্ঞাসা করছিলাম তোমরা কিসের জন্য বসে আছো, তখন বলছিল যে চায়ের জন্য। আর অলস টাইপের যেই বাচ্চাগুলো থাকে, তো আমাদের বাচ্চাদের দেখলে বুঝতে পারবেন। শুধু আমার আন্টির মেয়েটা চঞ্চল, এইখানে ও ঘুম থেকে উঠেছে আর সব এখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। মানে দুপুর বাজে 12টা, এখন পর্যন্ত কারো ওঠার কোনো খবর নেই। আর এখানে যেহেতু আমাদের ফ্লোরিং বিছানা করা হয়েছে, যেহেতু অনেক মানুষ, আমি আরেকটা রুমে যেহেতু বেড রাখিনি, সো বিছানাটা এখনো ওই রকমই আছে, ফ্লোরটা এখনো ক্লিন করা হয়নি। আর এখানে উঠে একচোট লাফালাফি হয়ে গেছে আন্ডা বাচ্চাদের। সোফার অবস্থাটাও দেখতে পাচ্ছেন কি অবস্থা। আর এখানে সবাই জিজ্ঞাসা করেছিলাম নাস্তা কি করবে, তারা বলছিল বিস্কিট খাবে, কজ সকালবেলা উঠে আমাদের বাসায় কেউই হেভি খাবার খেতে পারে না। তো যাই হোক, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছিল, আমি কোনো রকম জাস্ট এগুলো আমি গুছিয়ে সাইডে রেখে দিয়েছিলাম যেন উনি কাজটা করে যেতে পারে। আর এখানে রান্নার আয়োজন চলছিল, যদিও নানু সবকিছু করে দিচ্ছিল, বাট রান্নাটা আমারই করতে হয়েছিল। আর আজকে কি কি রান্নার আয়োজন থাকছে সেটা সবকিছুই আপনাদের সাথে শেয়ার করে নেব। আর সবার অবস্থা দেখে কেউ কিছু বলবেন না প্লিজ, কোনো কমেন্ট করবেন না, বিকজ আমি আগেই বলেছি যে তাদের আসার কোনো প্ল্যানিং ছিল না। আমি হুট করে যাই জাস্ট ব্রুটা প্লাক করার জন্য। সো ওইখান থেকে আমি ওনাদেরকে সবাইকে উঠিয়ে নিয়ে আসি, বলা যায় এক প্রকার কিডন্যাপ। কজ হচ্ছে ওনারা প্রস্তুত ছিল না, ওইরকম ভাবে কেউই প্রিপারেশন নিয়েছিল না যে আসবে। সো যে যেইভাবে যেই ড্রেসে ছিল, যেই অবস্থাতে ছিল সেইভাবেই চলে আসে। আর শুধুমাত্র যে আমার বাড়ির মানুষকে আমি আসতে বলেছিলাম এরকম না ব্যাপারটা, আমি আমার হাজবেন্ডের বাসায় বলেছিলাম, মানে হচ্ছে আমার শাশুড়িকেও আসতে বলেছিলাম। তো তারা দুপুরে আসবে, খাওয়া দাওয়া করবে। এখানে আন্টি একটু আমাকে রান্নায় হেল্প করছিল, নানু একটু রান্নায় হেল্প করছিল। যখন আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তখন আমাকে সবাই একটু একটু করে হেল্প করছিল। আর আম্মু সব থেকে বড় হেল্প করছিল, সেটা হচ্ছে যে আমার বেবিটাকে আম্মু কোলে নিয়ে রেখেছিল। কজ সবাই জানেন যে নানুরা দাদুরা বাচ্চাদের একটু অনেক বেশি আদর করে, মানে নায়নাতকুর যারা থাকে তাদেরকে অনেক বেশি ভালোবাসা দেয়। আমার আম্মুর অবর্তমানে যেমন আন্টি আমার বেবিদের খুবই আদর করে। তো আম্মু যেহেতু এসেছে, আম্মু আজকে ওকে কোলে নিয়ে রাখছিল, আর আমি রান্নার একটু সুযোগ পাচ্ছিলাম। তো এই তো ছোট নানুর কাছে ও আদর খাচ্ছিল। আর আমি যেহেতু রান্না করব, ও অনেক কান্নাকাটি করছিল, সবাই আমাকে বকাবকি করছিল যে আজকে না হয় তুমি রান্নাটা বাদ দিয়ে দাও। ও যেহেতু কান্নাকাটি করছিল, ওর হয়তো ক্ষুধা পেয়েছে, বাট আমি চাচ্ছিলাম না, কজ নানু সবসময় তো রান্না করে খাওয়ায়, আজকে না হয় আমি সবাইকে রান্না করে খাওয়াই। তো এর জন্য রান্নায় চলে গেলাম। আর দুপুরে ছিল লাউ শাকের ভাজি সিম দিয়ে, এটা অনেক বেশি মজা হয়েছিল সবাই বলেছে। আর মাংস তরকারি ছিল, তারপর ইলিশ মাছ ভাজা ছিল, ডাউল ছিল, সব মিলিয়ে মোটামুটি দুপুরের খাবারটা জমে গিয়েছিল। আর এই তো আমার রান্না অলরেডি হয়ে গেছে। যে কখনো কখনো সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করার একটা মজাই থাকে অন্যরকম, যেটা কিনা আজকে আমার বাসায় একদম পুরো ঈদের মতো মনে হচ্ছিল, হই হই চলছিল। আর যেহেতু আমার ঘরে চালের বস্তা আনা হয়েছে, মাসের 1 তারিখ ছিল, তো নানু এখানে চালগুলো রেখে দিচ্ছিল, মানে হেল্প করছিল। বললাম না যে আমার যেহেতু বেবি ছোট, যে যেভাবে পারে সবাই আমাকে হেল্প করার চেষ্টা করে, আমি কোনো কাজে গেলে সবাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর যেহেতু আমার বেবির জন্য নানুরা আছেই, সো আমার টেনশনের কোনো কিছু নেই। 2 নানু থাকতে আমার আবার কিসের টেনশন, সাথে আবার আমার নানু, মানে হচ্ছে আমার বেবির বড় মা, তো টেনশনের কিছুই নেই। এই তো আমি রুমটাও চট করে গুছিয়ে নিয়েছি, রান্না বাড়াও শেষ করে ফেলেছি। আর কি কি আয়োজন দুপুরে থাকছে সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি। লাউ শাকটা এখানে রান্না করা হয়েছিল সিম দিয়ে, এটা অনেক বেশি মজা হয়েছিল। যে খেয়েছে সেই বলেছে যে সিরিয়াসলি অনেক বেশি টেস্ট হয়েছিল। জানি না কেন, হয়তো বা অনেকদিন পর শাক খাওয়া হয়েছিল তার জন্য নাকি, আল্লাহ ভালো জানে। তো এখানে ডাল বসিয়ে দেওয়া হয়েছিল অলরেডি, ডালটাও হয়ে গেছে। আর ইলিশ মাছ ভাজা ছিল, মুরগির তরকারি ছিল, আর ভাত ছিল, সাদা ভাত। বলেছিলাম যে পোলাও বা কোনো কিছু আদার্স কিছু করার জন্য, বাট কেউ রাজি হচ্ছিল না, যে সাদা ভাতটাই খুবই ভালো হবে, জমে যাবে। এখানে আমার হাজবেন্ড বক্তব্য দিচ্ছিল, মানে রাজনীতিক যেই বক্তব্য থাকে সেখানে বক্তব্য দিচ্ছিল খাবার দাবার নিয়ে। যাই হোক, এখানে আমার আঙ্কেল অসহায়ের মতন আমার আন্টির প্রেমে আবারও পড়ে গিয়েছিল, তার চাহনি দেখেই বোঝা যাচ্ছিল যে আবারও পড়ে গেলাম
তোমার প্রেমে টুপ করে। তো যাই হোক, এখানে আমার যে ননদ চলে এসেছিল, এখানে আমার ভাই ছিল, বোন ছিল, আমার শাশুড়ি মা দাঁড়ানো ছিল, আর পুচকু একটা দেবর ছিল যে কিনা এখনো খাচ্ছে। তো ওকে আমি এখানে জিজ্ঞাসা করছিলাম আরো কিছু লাগবে, রান্না কি মজা হয়েছে, বাট ও আমাকে বলছিল আমার রান্না নাকি মজা হয়নি। তো মজা না হলে ভাই এত মানুষ কিভাবে খেয়েছে বুঝতে পারলাম না, নাকি আমার দেবর বলে আমার সাথে ফান করলো। আর এই তো আমার দাঁত পড়া বেবি। ওর দাঁতগুলো নিয়ে আমি খুবই টেনশনে আছি, জানি না কখন কি করি এই দাঁতগুলো নিয়ে। অলরেডি ডেন্টালের কাছে 4 বার যাওয়া হয়েছে। আর এখানে সবাই বসে এনজয় করছিল, সবাই বসে আড্ডা দিচ্ছিল। আর এই মুহূর্তগুলো এত পরিমাণের সুন্দর হয়, এত পরিমাণের ভালো লাগে, যেটা বলে বোঝানোর মতো না। যে সবাই একসাথে এক বাসায় খাওয়া দাওয়া করে এইভাবে একটা হ্যাপি মুভমেন্ট মানে ক্রিয়েট করা, এটা সত্যি একটা অসাধারণ ব্যাপার, যেটা কিনা আমি ওই দিন নিজে রিয়েলাইজ করি যে আসলে এই জিনিসটা খুব সুন্দর ছিল। কিন্তু বেবিদের জন্য একটু মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, কারণ বেবিরা অনেক বেশি দুষ্টুমি করে। আর এই রুমটা প্রচুর পরিমাণের আলো ছিল, লাইটিং ছিল, যার জন্য কিনা এরকম হয়ে গেছে ভিডিওটা। সো আপনারা প্লিজ এটাকে কিছু মনে করবেন না, আর এখানে কিছু বলবেন না। আর আমার আন্টির যে ছেলে, দেখতেই পাচ্ছেন যে ও ক্যামেরার সামনে এসে কিভাবে নাচানাচি লাফালাফি করতে থাকে। ও ক্যামেরাটা খুবই পছন্দ করে, যার জন্য এই কাজটা করে। আর আমার মানে কি বলে, মানুষ বলে চাখোর, তারপর ঝালখোর, তারপর আরো কিছু খোর থাকে। তো ওইটা ঊর্ধ্বে গিয়ে আমার বেবি হচ্ছে মজখোর। মানে ওর জন্য আমি এটা বাসায় এনে রাখতেই পারি না, ও এটা এক নিমিষেই শেষ করে ফেলবে। আর এই তো আমার ছোট বাবাটা এখানে, আজকে ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে, যেহেতু আমি ওকে রেখে রেখে রান্না বাড়া করেছি। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রাত্রের বেলা আয়োজন করলাম বিরিয়ানিটা যদিও নানুই করেছিল, আমি জাস্ট মুরগিটা কেটে দিয়েছিলাম। আর নানু সবকিছু রান্না বাড়া সেরে নিয়েছিল। আর সবাইকে নিয়ে যে খুশির মুহূর্তগুলো থাকে, সেই মুহূর্তগুলো যেন শেষই হতে চায় না। এখানে আমি বললাম না যে আমার ঘর অগোছালো হয়ে গেছে, বা ঘরের ভিতরে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, বেবিরা দুষ্টুমি করছে, সবকিছুর ঊর্ধ্বে গিয়েও না কেন জানি না খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ লাগছিল। তো এখানে আমার আন্টি আবার অসুস্থ হয়ে যায়, রাত্রে আমার ভাই আসে। তো ওর স্টাইলটা আমি দেখাচ্ছি, ও বাসায় বেবিদের চিৎকার চেঁচামেচিতে ক্লান্ত হয়ে গিয়েছিল, এখানে ও একদম ঘুম ঘুম ভাব চলে এসেছিল, বিকজ বেবিরা অনেক 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 বেশি দুষ্টুমি করছিল। আর আন্টি তো একদম কাঁথা নিয়ে পুরো এখানে শুয়ে পড়েছে, আমি বলাতে আবার হাসছে। আর যত কিছুই হোক, নায়িকাকে কি আর নায়ক ছাড়তে পারে? কখনোই না। দেখুন কিভাবে যাচ্ছে চুমু দিতে, মানে হচ্ছে আমার বেবি আন্টিকে চুমু খেতে যাচ্ছিল। যত কিছুই হোক না কেন, ওইখানে বড় নানু বসা, তারপরও সে ছোট নানুকেই যাচ্ছে চুমু খেতে। তো মানে এখনকার বাচ্চারাও কোনটা সুন্দর, কোনটা ভালো, কোনটা কি, ওরা সেটা বুঝে, কার সাথে কি করা যাবে সেটাও ভালো বুঝে, যার জন্য কিনা আন্টির সাথে আমার বেবি যাচ্ছিল চান্স মারার জন্য। তো যাই হোক, এইখানে আমি আবার ফিরে আসি রান্নাঘরে, যেহেতু নানু একা একা কাজ করছিল, আর নানুর শরীরটাও বেশি ভালো ছিল না, অনেক বেশি সিক ছিল। রিসেন্টলি নানুকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছিল, রিসেন্টলি না মানে হচ্ছে আমি যেদিন আমার বাসায় নিয়ে আসি সেদিনই ডাক্তার দেখিয়ে আমার বাসায় আসে। আর এখানে ছিল দুধ পাটি হচ্ছিল। মানে ছোটবেলায় সোহমের একটা মুভি দেখেছিলাম, সেখানে সোহম বলেছিল যে মা আমাকে একটু হরলিক্স দিবে, আমি একটু চেটে চেটে খাবো। তো ওই জিনিসটাই পূর্ণ আবৃত্তি করা হচ্ছিল আমার বাসায়। এখানে সবাই হাতে দুধ নিয়ে, গুঁড়া দুধ নিয়ে এখানে খাচ্ছিল, সবাই অনেক মজা করছিল, শুধুমাত্র আমার ভাই বাদে, ও একটা কোনায় বসা ছিল। আর দেখুন আমার আন্টির ছেলের কথা যে বলেছি, ও ক্যামেরার সামনে আসবেই, আমি আমার বোনকে উঠাতে চাচ্ছি, ও বলছে যে আমি নেব। তো যাই হোক, আমার ছেলে এখানে খেতে পারে না, তো সবাই ওকে নিয়ে ফান করছিল, ওর মুখে চোখে লাগিয়ে দিচ্ছিল, বাট তারপর ও খাওয়াটা কি সেটা বুঝতে পারছিল না, ও ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিল, আমি সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আন্টি ওর মুখের কাছে ধরছিল, বাট এটা কি করতে হবে ও এই জিনিসটাই বুঝতে পারছিল না। তো সবাই ওকে ফান করে একটু মুখে লাগিয়ে দিচ্ছিল, মুখ ভরে দিচ্ছিল। যাই হোক, দোয়া করবেন যেন আমার বেবিটা ভালো থাকে। আর সবাই মাশাআল্লাহ না বলে অবশ্যই কেউ যাবেন না। আর আমি ওই দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, রান্না বাড়া A to Z নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু ঘরভর্তি মেহমান ছিল, আমার নিজের বাড়ির মানুষ প্লাস শ্বশুর বাড়ির মানুষ, সবাই মিলে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো এত কিছুর মাঝখানেও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখুন আমার লুকটা আন্টি দেখাচ্ছিল যে আমার কি হালচাল। মানে আমি গতকাল রাত্রে থেকে খাটাখাটনি শুরু করেছি, ভোর 4টার দিকে আমি শুয়েছি, আমি না ঘুমিয়ে আবার 7টার দিকে উঠেছি, দেন আমি রান্না বাড়া সেরেছি, সারাদিন আমি কাজ করেছি। শুধু রাত্রের রান্নাটার আয়োজন নানু করেছিল, বিরিয়ানিটা, তারপরে আমি মুরগি টুরগি যা ছিল আমি সব কেটে দিয়েছি। ভাই আমার হাল তো নাজেহাল হবেই, সো দেখে এখানে কিছু বলার নেই। আর এখানে আমার ভাই যখন বিদায় নিচ্ছিল তখন আমার ছেলের অবস্থা দেখুন, মানে মামা কাকে বলে, কত প্রকার আর কি কি এই বয়সে সেটাও ভালোভাবে মুখস্থ করে নিয়েছিল। আমার 2 ছেলেই ওর মামাকে ধরে রেখেছিল, মানে যেতে দেবে না, এমন পরিমাণের কান্নাকাটি করছিল। আমার ভাই নিজেও থাওয়া হয়ে গিয়েছিল যে ও কেন এরকম করছে, ও মামার কি বুঝে, কি
বয়স হয়েছে। তো আমি বলি কি যে সম্পর্কের কখনো বয়স হয় না আর সময় হয় না, ও সম্পর্কই থাকে। যার প্রতি তার টান থাকে, ভালোবাসা থাকে, মায়া থাকে, তার জন্য মানুষ এরকমটাই করে হয়তো, যার জন্য এরকম করছে। তো যাই হোক, আমি এখানে অনেক ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ততার মাঝখানে আপনাদের সাথে ভিডিও ফুটেজ নিয়ে সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। একটা ভিডিও বানানোর পেছনে অনেক বেশি পরিশ্রম থাকে, অনেক বেশি খাটাখাটনি করতে হয়, সেটা যে করে তারাই জানে। আর আপনাদের সাথে আমরা সেটা বলে বা শেয়ার করে যেমন 2-3 মিনিটে শেষ করে ফেলি, আদৌ সেটা 2-3 মিনিটের কাজ থাকে না। সো আশা করব যে আপনারা যারাই আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রাতে আমার গেস্ট বিদায় হবার পর আমার বেবিরা এখানে খেলা করছিল, আমি কিছুটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যে আমার 2 ছেলে কিভাবে খেলা করে। ভাই বোনের সম্পর্কটাই এইরকম, যখন আমরা মারা যাব তখন আমাদের সবার সাথেই দেখা হয়। যদি ছোট বাচ্চা মারা যায় তাহলে মার সাথে দেখা হয়, মরার পরে হাজব্যান্ড ওয়াইফের দেখা হয়। বাট ভাই বোনের সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে এটা আর কোথাও দেখা যায় না, এটা দুনিয়াতেই শুরু হয় আর দুনিয়াতেই শেষ হয়। তো ভাই বোনের সম্পর্কে যখন এরকম মধুর একটা সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা নাকি অনেক খুশি হয় নিজেও, আর ফেরেশতারাও নাকি অনেক খুশি থাকে। সো আমার ইচ্ছে আমার ছেলেগুলো, মানে 2টা ছেলে যেন একসাথে এরকম আজীবন থাকে। ওদের শোয়ার স্টাইলটা দেখুন, মানে এক ভাই আরেক ভাইয়ের জীবন। তো এই জিনিসগুলো দেখলে না বাবা মার ভেতরে খুব প্রাউড ফিল হয়। সিরিয়াসলি আমি নিজেও খুব প্রাউড ফিল করি যখন দেখি যে আমার 2 ছেলে এতটা খুশি, এতটা মিল বা এরকম। তখন একটা বাবা মার ভেতরে কি কাজ করে সেটা শুধু একটা বাবা মাই বুঝতে পারে। যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।